Sponsored by Jiska Pharmaceuticals. প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে বিশেষ স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রোস্টেট ক্যান্সার নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ কুদরতে ইলাহি, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট, আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিকেল অনকোলজি ক্যান্সার সেন্টার, সিএমএইচ ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য আসলে ডেডিকেট করা হয়েছে। একেবারে শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি, সেপ্টেম্বর মাসটাকে ঘিরে আসলে আমাদের কি কি আয়োজন থাকে এবং কিভাবে আমরা এই সচেতনতা বৃদ্ধির কাজ করে থাকি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটি ক্যান্সারেরই একটি মাস আছে, এরকম আমরা ভাগ করে নিয়েছি। তার মধ্যে সেপ্টেম্বর মাসটা প্রোস্টেট ক্যান্সারের জন্য। তো এই মাসগুলোতে আমরা বিভিন্ন আলোচনা, টক শো, সেমিনার, ক্লাস এগুলো করে থাকি এবং রোগীদের নিয়ে অনেক ডিসকাশন করে থাকি সচেতন করার জন্য। সেই জন্য এই মাসটি প্রোস্টেট ক্যান্সারের সচেতনতা মাস। জি, আমাদের এই আজকের যে আলোচনা অনুষ্ঠান সেটিও আসলে সেরকমই একটি কার্যক্রম যেখানে আমরা আমাদের সাধারণ দর্শকদেরকে এই প্রোস্টেট ক্যান্সার নিয়ে সচেতন করতে চাই। জি, এক্স্যাক্টলি। প্রোস্টেট ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলি, সাধারণ দর্শক যারা আছেন বা সাধারণ মানুষ প্রথমেই একটা ক্যান্সার শব্দটা নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে এবং জিজ্ঞাসা এরকম যে কেন হয়, কারোর ক্যান্সার হচ্ছে, কারোর হচ্ছে না, কি করলে ক্যান্সার হতে পারে। একেবারে শুরুতে এটাই আপনার কাছে জানতে চাই যে কোনো কারণ কি আমরা বলতে পারি যে প্রোস্টেট ক্যান্সারের পেছনে এই কারণ রয়েছে? জি, ধন্যবাদ। প্রোস্টেট ক্যান্সার আলোচনার আগে আমি দর্শকদের জন্য যেটা বলতে চাচ্ছি যে অনেকের হয়তো এই বেসিক ধারণাটাই নাই যে প্রোস্টেট কিন্তু একটি আসলে পুরুষের জন্য থাকে এই অঙ্গটি। তো সুতরাং এটা একটি পুরুষের জন্য ক্যান্সার হয়ে থাকে প্রোস্টেট ক্যান্সারে। তো এই ক্যান্সারের জন্য মূলত হরমোন দায়ী। যেই হরমোনের জন্য একজন পুরুষ হয়ে ওঠে, সেই হরমোনটাই আসলে প্রোস্টেট ক্যান্সারের জন্য দায়ী। তো এটা সাধারণত আমরা দেখি যে 50 বা তদূর্ধ্ব যারা পুরুষ আছে তাদের ক্ষেত্রে আমরা বেশি লক্ষ্য করে থাকি এবং কিছু কিছু সিমটম নিয়ে আসে, যেখান থেকে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে আলটিমেটলি আমরা জানি যে এই লোকটির প্রোস্টেট ক্যান্সার হয়েছে। যেটা আপনি বলছিলেন যে হরমোন দায়ী, সেখানে কি আমরা আসলে হরমোনের তারতম্য বলবো, যে হরমোনাল ইমব্যালেন্সটাকে দায়ী করব, বা কেন এই হরমোনটা কিভাবে দায়ী হচ্ছে, বা হরমোনের ঠিক কি হলে আমরা বলবো যে এই হরমোনের কারণে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে? না, এটা দায়ী করা যাবে না। এটা আসলে ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর প্রোস্টেটের উপরে এই হরমোনটা কাজ করে, যার জন্য দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট হয়, অর্থাৎ মানে ক্যান্সার না কিন্তু প্রোস্টেট বড় হয়। সেগুলো নিয়ে অনেক পুরুষ কিন্তু ডাক্তারের কাছে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্যান্সারের টার্ন নেয়। যেটা আপনি বলছিলেন যে কেন হয়, মূলত যে কোনো ক্যান্সারের জন্যই জেনেটিক মিউটেশনগুলো এখন দায়ী। তো সেটার সঙ্গে এডিশন হয় এই ধরনের হরমোনাল ব্যাপারগুলো। পুরুষ হরমোন যেটা আমরা জানি টেস্টোস্টেরন, সেটাকে আমরা অনেকাংশে এখানে একটা প্রাধান্য দিয়ে থাকি। জি, যেহেতু আমরা বলছিলাম যে বিইপি একটি বড় ব্যাপার, সেটাতেও আমরা আসবো। তবে তার আগে একটু জানতে চাই যে 50 বছরের পরেই কি আসলে এই ক্যান্সারের ঝুঁকি থাকে বা বেড়ে যায়, নাকি এর নিচেও কেউ কেউ আক্রান্ত হন? আপনারা কি ধরনের রোগী পান? জি, এটা আসলে আমরা বলে থাকি, যেটা আপনি হয়তো ক্যান্সার স্ক্রিনিংয়ের দিকে যাচ্ছেন, সেটা হলো যে আমরা 45 থেকে 75 এই বয়সটাকে আমরা টার্গেট করি। যারা হাই রিস্ক গ্রুপের না তাদেরকে আমরা বলি 45 থেকে 75-এর মধ্যে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং মানে হলো যে পিএসএ টেস্ট করা হয়। মূলত পিএসএ দিয়ে আমরা, এটা একটা ক্যান্সার মার্কার। তো সেটা যদি আমরা দেখি যে এর তারতম্য আছে, সেখান থেকে একটা আইডিয়া করে কিন্তু আমরা সেই ধরনের রোগী চিকিৎসা দিতে পারি। তবে বয়সটা আসলে 45 থেকে 75 এর মধ্যেই বেশি, এর নিচে হওয়ার সম্ভাবনা কম। এর নিচে যারা হাই রিস্ক গ্রুপ, যেমন যাদের বংশীয় একটা ব্যাপার আছে যে বাবা, চাচা বা এদের ভিতরে, অথবা আফ্রিকান আমেরিকান যারা, এদের ভিতরে দেখা গেছে যে আগেই প্রোস্টেট ক্যান্সার হয়, তাদের জন্য 40-এর পরেই স্ক্রিনিং করার জন্য একটা রিকমেন্ডেশন আছে। জি, লক্ষণগুলো সম্পর্কে যদি একটু বলতেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে একজন পুরুষ, ওনার হয়তো 40 বছর বা 45 বছর বা ধীরে ধীরে যখন ওনার বয়স বাড়তে থাকে, প্রোস্টেট ক্যান্সারের জন্য কোনো ধরনের লক্ষণ কি দেখা যায় কিনা? জি, ধন্যবাদ। আসলে যেমন আমি বলছিলাম যে বিইপি, যেটা বেনাইন এনলার্জমেন্ট, সেখানে যেরকম একটা উপসর্গ নিয়ে রোগীরা আসে,
যেমন প্রস্রাবের সমস্যা, প্রস্রাব আটকে যাওয়া অথবা ঘন ঘন পেশাব করতে যাওয়া, অনেক সময় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এটা হয় না। তার কারণ প্রোস্টেট যে অঙ্গটি আছে তার চারদিকে আর কি, মাঝখানে না, চারদিকে রোগটা প্রথমে ধরা দেয়, যার জন্য সিমটম অনেক সময় আসে না। তা আমরা সিমটমকে মানে উপসর্গকে দুই ভাগে ভাগ করতে পারি। সাধারণ সিমটম যেমন ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া অথবা প্রস্রাবে রক্ত যাওয়া। আর একটা সিমটম আছে যে অলরেডি এটা স্টেজ 4 মেটাস্ট্যাটিক ডিজিজ, সেক্ষেত্রে দেখা যায় যে মেইনলি হাড্ডিতে চলে যায়। অনেক রোগী আমরা পাই যে তারা ব্যাকবোনের ব্যথা নিয়ে ঘুরছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা ল্যান্ডেড, তারা আলটিমেটলি প্রমাণ হয়েছে যে সে আসলে প্রোস্টেট ক্যান্সার স্টেজ 4 ডিজিজ। তো এরকমভাবে আর্লি এক ধরনের সিমটম উপসর্গ হয়, আরেকটা হলো যখন স্টেজ 4 হয়ে যায় বা রোগ ছড়িয়ে যায় তখন ওগুলোর কিন্তু আলাদা ধরনের তার উপসর্গগুলি আমরা পাই। বিপি যেহেতু একটি কমন সমস্যা, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা যেটা আপনি বলছিলেন যে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে দেখা যায় অনেকের হয়তো প্রস্রাবের সমস্যা হয়, তখন তারা ডাক্তারের কাছে আসেন। বিপি হলেই কি সেটা প্রোস্টেট ক্যান্সার হয়ে যেতে পারে কিনা, এটার সম্ভাবনা কতটুকু? বা অনেকে ভয় পান, বিপি হলেও দেখা যায় ঘাবড়ে যান যে আমার কি তাহলে প্রোস্টেট ক্যান্সার হতে যাচ্ছে কিনা, এ ব্যাপারে কি বলবেন? জি, বিপিটা আসলে এটা বয়সজনিত পুরুষদের একটা সমস্যা। এটা এমন না যে একজনের বিএপি আছে সেখান থেকে এটা ক্যান্সারের টার্ন নেবে। এটার জেনেসিস বা সৃষ্টি আলাদা, আর ক্যান্সারের সৃষ্টি আলাদা। একজনের 25 বছর বিএপি থাকলেও তার কিন্তু ক্যান্সার নাও হতে পারে, কারণ দুইটার জন্ম ভিন্নভাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে কি বিপি আসলে বিপির থাকতে থাকতে তারপরে একটা সময় তার প্রোস্টেট ক্যান্সার তো হতে পারে, বা সেক্ষেত্রে? না, আমরা ওইভাবে পাই না। মানে বিপি আছে, মানে বিপির উপরে একটা ক্যান্সার হয়েছে, সেটা আলাদা একটা জেনেসিস বা আলাদা সৃষ্টি, কিন্তু সেটাকে আমরা দায়ী করব এই ধরনের কোনো মানে ডাইরেক্ট কোনো ইন্ডিকেশন বা দুটোর মধ্যে আসলে সম্পর্ক খুব বেশি নেই, জেনেসিস বা সৃষ্টি আলাদা, একেবারে আলাদা, এবং দুটো আসলে আলাদা রোগ। কারণ বেনাইন প্রোস্টেট মানে ওইটা বেনাইন মানেই হলো যে নিরীহ, অর্থাৎ এটা ক্যান্সার না, মানে ওইটার নোমেনক্লেচারটাই আলাদা। প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের জন্য প্রথমে কি কি ধরনের টেস্ট করা হতে পারে? হ্যাঁ, যারা হাই রিস্ক গ্রুপ বা যারা একটা বয়স অতিক্রম করে এসেছে, তারা যখন কোনো সিমটম বলে, অথবা আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রথমে যে কাজটা করি সেটা হলো পিএসএ টেস্ট করি, অথবা যারা ইউরোলজিস্ট আছেন তাদের কাছে গেলে ওনারা ডিজিটাল একটা পরীক্ষা করে মলাশয় দিয়ে, তো সেটাও একটা ওনারা করে থাকে, কিন্তু মূলত পিএসএ দিয়ে আমরা দেখি। তো সেখানে যদি দেখা যায় বেশি আছে, তখন আমরা ধরে নিতে পারি যে প্রোস্টেট ক্যান্সার এরকম হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা অন্য অন্য পরীক্ষা করি, যেমন ইমেজিং বলতে আমি স্পেশালি বলতে চাচ্ছি যে এমআরআই করলেই বোঝা যায় যে প্রোস্টেটটা আসলে কত বড় হয়েছে বা কি পরিমাণ কি পর্যায়ে আছে। যখন আসলে ধরা পড়ছে যে ওনার প্রোস্টেট ক্যান্সার আছে এবং কোন পর্যায়ে আছে সেটাও ধরা পড়লো, তখন আমাদের অপশন কি কি থাকে চিকিৎসার জন্য, এটা যদি একটু বলতেন। যে কোনো ক্যান্সারের জন্য আসলে স্টেজ কিন্তু আমরা এভাবে করি 1, 2, 3, 4। তো এখানে প্রোস্টেট ক্যান্সারে যখন প্রোস্টেটের মধ্যেই রোগটা সীমাবদ্ধ থাকে, তখন এটাকে আমরা আর্লি একটা স্টেজ বলবো, এবং এর চিকিৎসা খুবই ভালো। যেমন সার্জারিও করা যেতে পারে অথবা রেডিওথেরাপিও দেওয়া যেতে পারে। আর যদি এমন হয় যে না এটা মেটাস্টেসিস বা ছড়িয়ে গেছে হাড্ডিতে বা বুকে চলে গেছে, তখন এটাকে আমরা বলবো স্টেজ 4 ডিজিজ। ইন বিটুইন 2 and 3 এগুলো আশেপাশে কিছু অঙ্গ যখন আক্রান্ত হয়, তখন আমরাকে বলবো যে 2 and 3। তো আর্লি স্টেজের ট্রিটমেন্ট খুবই ভালো, সেখানে সার্জারি রেডিওথেরাপির একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং রোগীর সার্ভাইভাল বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি। আর যখন আসলে স্টেজ 2 বা 3 তে চলে যায়, তখন আসলে চিকিৎসাটা কিভাবে দেওয়া হয়? তখনও এই ধরনের চিকিৎসাই আছে, রেডিওথেরাপি বা সার্জারিও করা হয় কোনো কোনো সময়। কিন্তু যখন স্টেজ 4 হয়ে যায়, তখন আমরা মূলত যে হরমোন আমি একটু আগে বলছিলাম যে প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, সেই হরমোনটাকে দমিয়ে রাখার জন্য মানে তার বিরুদ্ধে যে অন্য একটা ওষুধ দেওয়া হয় যাতে হরমোনটা আর ক্রিয়াশীল না থাকে। এটা এবং কিছু কিছু লেটেস্ট ট্রিটমেন্ট আসছে, সেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে যদি অনেক হাড্ডিতে আক্রান্ত হয়ে থাকে, তখন একটা কেমোথেরাপির রোল আছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মডিউল আছে। হরমোন থেরাপিটাই বিস্তারিত আরেকটু শুনবো আপনার কাছে, এবং চিকিৎসা নিয়ে তো অবশ্যই শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
Sponsored by Jiska Pharmaceuticals. Sponsored by Jiska Pharmaceuticals. ফিরে এলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে বিশেষ স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ কুদরতে ইলাহি অবসরপ্রাপ্ত। আপনাকে আরও একবার ধন্যবাদ দিতে চাই আজ আমাদের সাথে থাকার জন্য। প্রোস্টেট ক্যান্সার নিয়ে আমরা কথা বলছিলাম এবং আপনার কাছ থেকে আমরা চিকিৎসার অপশনগুলো নিয়ে শুনছিলাম, যেখানে আপনি বলছিলেন যে স্টেজ 4 এর ক্ষেত্রে আসলে কীভাবে চিকিৎসা দেওয়া হয়, সেখান থেকে আবার শুনতে চাই। জি, দর্শকদের জন্য বলছি, আমরা কিন্তু সবাই জানি যে স্টেজ 4 ডিজিজ অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে এটা অনেকে মনে করে যে আর চিকিৎসা নাই, কিন্তু প্রোস্টেট ক্যান্সারের জন্য এটা একটা ভালো চিকিৎসা। এমনকি আগের দিনে যখন দেখা যেত 1.5 বছর 2 বছর বেঁচে থাকে, এখন কিন্তু আমরা এমন রোগী পাচ্ছি 5, 6, 7 বছর পর্যন্ত স্টেজ 4 এর রোগী চিকিৎসা বেঁচে আছে। তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে চিকিৎসাটা কেমন হয়। তো প্রথমে যেটা বলেছি যে এটা একটা হরমোনাল প্রবলেম, তো সেই জন্য আমরা একটা চিকিৎসা দিই, তাকে বলা হয় এডিটি, অর্থাৎ হরমোনের এগেনস্টে একটা চিকিৎসা দেওয়া হয়, অথবা ওই রোগীর অন্ডকোষ দুটোকে রিমুভ করা হয় সার্জারির মাধ্যমে, এবং সঙ্গে অন্যান্য কিছু হরমোন ট্রিটমেন্ট আছে, তো সেটা এক ধরনের ট্রিটমেন্ট। সেকেন্ড অপশন হলো যে রেডিওথেরাপি। রেডিওথেরাপি দেওয়া হয় যেখানে যেখানে ক্যান্সারটা ছড়িয়েছে সেই সব জায়গায় যদি পেইন থাকে তো তখন আমরা দিই। আর যদি অনেকগুলো জায়গায় ছড়িয়ে থাকে তখন আমরা অনেক সময় কেমোথেরাপি দিয়ে থাকি, এবং এগুলোর মাধ্যমে রোগীরা দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকে। অনেকগুলো স্টেজের অনেকগুলো অপশন রয়েছে ট্রিটমেন্টের, যেটা আমরা আপনার কাছ থেকে শুনলাম। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী এরকম ভয় পেতে পারেন যে আমি যদি সার্জারি করি, যদি আমার প্রোস্টেটটাকে রিমুভ করা হয়, অথবা যদি কেমোথেরাপি দেই, রেডিওথেরাপি দেই, সেক্ষেত্রে আরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে কিনা, অথবা হয়তো কিছুটা ইয়াং পেশেন্ট তারা ভাবতে পারেন যে আমার এখনও ফ্যামিলি কমপ্লিট হয়নি, আমি তো পরবর্তীতে বাবা হতে চাই, সেটার সম্ভাবনা কতখানি থাকবে, পার্শ্ব প্রতিক্রিয়া অথবা এই ট্রিটমেন্টের কারণে কি কি হতে পারে, এ ব্যাপারে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আসলে ট্রিটমেন্টের প্রস্টেটের যে সার্জারি বা অপারেশন, এটা কিন্তু আমরা আর্লি স্টেজ না হলে করি না। যেমন যখন ট্রিটমেন্টটা বা রোগটা একেবারেই প্রস্টেটের ভিতরে আছে, কনফাইন্ড, মানে একবার বাইরে যায় নাই, তখন কিন্তু সার্জারির অপশনটা নেওয়া হয়। এবং অধুনা যে ব্যবস্থা আছে, ভালো ভালো সার্জারি, এমনকি বাইরের দেশে, আমাদের দেশে এখনও আসেন রোবোটিক সার্জারি, এগুলা অনেক পারফেক্টলি করা হয়, যার জন্য আপনি যে বিষয়টা বললেন সেগুলো থেকে কিন্তু অনেকখানি মুক্ত থাকা যায়। আর রেডিওথেরাপিও দেওয়া হয় এই ধরনের রোগী যখন ক্যান্সারটা শুধুই প্রস্টেটের ভিতরে থাকে, সঙ্গে তখন আমরা হরমোন থেরাপি দিয়ে থাকি, তার ট্রিটমেন্টও কিন্তু অনেক উন্নত মানের। এবং ওই বিষয়টি যেটা আপনি বলছিলেন যে তার সন্তান নেওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা যদি স্টেজ 1-এ থাকে তাহলে সে বয়সটা তো আসলে আমরা 50-এর পরে দেখি, কাজে এই প্রবলেমটা ওইভাবে দেখা যায় না। সেক্ষেত্রে আরও ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা সেই ধরনের প্ল্যানিং করতে পারি। এই জন্য আমরা কাউন্সেলিংয়ে যাই, যে রোগী যদি চায় যে তার ভবিষ্যতে তার সন্তান নেবে, তখন অন্য অন্য ব্যবস্থা আছে, যেমন তার মধ্যে একটা আছে স্পার্ম ব্যাংকিং। তো সেগুলো আমরা রোগীর সঙ্গে ট্রিটমেন্ট শুরু করার আগে একটা কাউন্সেলিং চ্যাপ্টারে যাই আর কি, এবং আলোচনার মাধ্যমে তখন ওই রোগীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটি নির্ধারণ করা হয়। এটা স্বতন্ত্র একটা ব্যাপার, মানে ওই রোগীর জন্য শুধু। চিকিৎসা নিয়ে যখন কথা বলছি, বাংলাদেশে আসলে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, এই যে অনেকগুলো অপশন চিকিৎসার, সেগুলো সব ক্ষেত্রে সহজলভ্য কি না, অথবা কোথায় কোথায় করা হয়, এ ব্যাপারে যদি একটু বলতেন। আমি যে চিকিৎসাগুলো বললাম, বাংলাদেশে কিন্তু সবগুলো চিকিৎসা আছে, এমনকি আমাদের জেলা শহরগুলোতে, এবং ঢাকায় তো অবশ্যই আছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জিক্যাল, যার এগুলো মূলত অপারেশন করে ইউরোলজিস্ট। বাংলাদেশে অনেক ইউরোলজিস্ট আছেন, এবং সত্যি কথা এটাই যে যদি এটা স্টেজ 1-এ থাকে বা প্রস্টেটের ভিতরেই যদি এই রোগটা থাকে, তাহলে কিন্তু একটা ভালো সার্জারি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ধরনের সব চিকিৎসায় বাংলাদেশে এখন আছে, এমনকি যেগুলো মেডিসিন আমরা প্রয়োগ করে থাকি এগুলো বাংলাদেশে সবই আছে, বাংলাদেশের কোম্পানিগুলোরও আছে, আবার বাইরের ব্র্যান্ডও আছে। তো এটার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে আসলে সরকারিভাবে কি এই ধরনের চিকিৎসা, এই সবগুলো চিকিৎসা দেওয়া হয়, নাকি কিছু কিছু আসলে বেসরকারি পর্যায়ে যেতে হয়? হ্যাঁ, সরকারিভাবে আমাদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটেও এই চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বেসরকারি যে সমস্ত জায়গা আছে, যেমন আমি হাসানেই আছি,
বা আরও যেগুলো কর্পোরেট হাসপাতাল আছে সেখানে অনেক উন্নত মানের চিকিৎসা হচ্ছে। সরকারি এবং বেসরকারি সবভাবেই আসলে এই চিকিৎসাগুলো দেওয়া হয়। চিকিৎসা নিয়ে আসলে বেশ কিছু কথাবার্তা শুনলাম, এবারে একটু আসতে চাই যে স্ক্রিনিংয়ের বিষয়টিতে। যদি আমরা প্রতিরোধ করতে চাই, আমরা যেহেতু সচেতনতা নিয়েই কথা বলছি, আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই, সচেতন হতে চাইলে এই প্রোস্টেট ক্যান্সার হলো কিনা বা আগের থেকেই আসলে আমাদের সাবধান হওয়ার দরকার আছে কিনা, বা পরীক্ষা কোনো উপসর্গ না দেখা গেলেও পরীক্ষা নিরীক্ষা করার কোনো দরকার আছে কিনা, এই ব্যাপারে কি পরামর্শ দেবেন? জি, আমরা গাইডলাইনের ভিত্তিতে সমস্ত চিকিৎসা বা স্ক্রিনিং এগুলো করে থাকি। তো আমরা আমেরিকান গাইডলাইন ফলো করি, সেখানে 45 থেকে 75 বছর এই সময়টার মধ্যে স্ক্রিনিংয়ের একটা রোল আছে। তো যে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তার সিমটম না থাকলেও আমরা স্ক্রিনিংয়ের জন্য সচেষ্ট হতে পারি। তো স্ক্রিনিংয়ের প্রাইমারি কথাটাই হলো একটা পিএসএ টেস্ট, মানে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। তো এটা যদি আপনার দেখা যায় 1-এর নিচে থাকে, তাহলে আমরা পরবর্তীতে 2 থেকে 4 বছর পর পর টেস্ট করাবো। আর যদি 2 থেকে 3-এর ভিতরে থাকে, তাহলে আমরা 1 থেকে 2 বছর পর পর এই পরীক্ষাটা করাবো। আর যদি 3-এর বেশি থাকে, তাহলে আমরা রিপিট করাবো এবং অন্য ইমেজিং করে দেখব যে তার প্রোস্টেট ক্যান্সারের কোনো সমস্যা থাকতে পারে কি না। আমি স্ক্যানিং মানে আমি বলতে চাচ্ছি যে এমআরআই করে দেখবো আর কি। এইভাবে আমরা সেই সব ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা প্রতি বছর এই পিএসএ করে দেখতে পারি যে পিএসএতে বাড়ছে কিনা, এবং সেই ধরনের যদি কোনো অশুভ আলামত থাকে, সেক্ষেত্রে বায়োপসি করাটা একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। কোন বয়স থেকে এই পরীক্ষাগুলো করতে হবে? আমি বললাম যে 45 থেকে 75। মানে কোনো উপসর্গ যদি না থাকে, তাহলেও 45-এ গিয়ে ওনাকে এই টেস্টগুলো করে নেওয়া উচিত। এটা একটা সহজ পরীক্ষা, শুধু রক্ত দিলে হয়ে যায়। কাজেই সেক্ষেত্রে করাটাই আমার মনে হয় একজন, কারণ আর্লি স্টেজের চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ। এই যে পিএসএ যদি করতে হয়, যেটা আসলে একটি সাধারণ রক্ত পরীক্ষা বলছেন, এই পরীক্ষাটা কি সব ডায়াগনস্টিক সেন্টারেই হয় কিনা? স্ট্যান্ডার্ড যত ডায়াগনস্টিক সেন্টার আছে সব জায়গায় কম বেশি আছে। জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা একেবারে জেলা পর্যায়েও আছে, জেলা পর্যায়েও এই পরীক্ষাগুলো আমরা পাবো। আমরা আসলে আরও অনেক কিছুই শুনতে চাই আপনার কাছ থেকে, তবে আরও একটি ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। ফেরত এসে আমরা আবারও শুনবো। ধন্যবাদ দর্শক, আমরা ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। Sponsored by Jiska Pharmaceuticals. Sponsored by Jiska Pharmaceuticals. ফিরলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা, এবং আজকে আমরা কথা বলছি প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ কুদরতে ইলাহি, অবসরপ্রাপ্ত। আরও একবার আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনার কাছ থেকে আমরা এরই মধ্যে প্রোস্টেট ক্যান্সারের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। এবারে কিছু বিষয় জানতে চাই। আপনারা যে সমস্ত রোগীদেরকে পান যারা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত, তাদের অন্যান্য আরও রোগের সম্ভাবনা, যেমন আমরা কিছু ক্রনিক ডিজিজ জানি যে ডায়াবেটিস হতে পারে, সেটা হাইপারটেনশন হতে পারে, বা এরকম আরও কিছু ক্রনিক ডিজিজ আছে। এই ধরনের ডিজিজে আক্রান্ত রোগীদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু আপনারা কি পান প্র্যাকটিস থেকে? মানে আপনি জানতে যাচ্ছেন যে একজন রোগীর ডায়াবেটিস, প্রেসার বা হাইপারটেনশন আছে বা অন্যান্য কোনো ক্রনিক ডিজিজ আছে, জি, তাদের সম্ভাবনা বেশি কিনা? ডাইরেক্টলি কোনো সম্ভাবনা, এটা আলাদা ধরনের রোগ। অনেকে দেখা যায় যে অনেক বেশি হয়তো ওজন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো সম্পর্ক আমরা পাই? হ্যাঁ, এটার সঙ্গে অনেকগুলো ক্যান্সারের একটা সম্পর্ক আছে। প্রোস্টেট ক্যান্সারেও আছে কিছুটা। লাইফস্টাইল, বিশেষ করে স্মোকিং যারা করে, স্মোকিংয়ের সঙ্গে 15টা ক্যান্সারের ডাইরেক্ট রিলেশন আছে, তার মধ্যে এটা একটা, তার মধ্যে প্রোস্টেট ক্যান্সার। কাজে এটা একটা, মানে যারা ধূমপাই তাদের জন্য একটা ইনফরমেশন। যদি এবার আমাদেরকে একটু লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে বলতেন। আমরা যদি বলি যে বর্তমান সময়ে আমরা আসলে যেই লাইফস্টাইলটা মেনটেন করি, দেখা যায় আমাদের কোনো এক্সারসাইজ থাকে না, আমাদের ফুড হ্যাবিট আসলে খুব বেশি ভালো নয়। এখন আমরা অনেকেই বাইরের খাবার খাই, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কী তেল খাচ্ছি বা অনেক বেশি ভেজাল খাচ্ছি। এই পুরো লাইফস্টাইলটা আসলে আমাদের শরীরের ওপরে অথবা রোগে আক্রান্ত হওয়া, অথবা আমি যদি সরাসরি বলি যে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায় কিনা? জি, সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে লাইফস্টাইল চেঞ্জ, এটা সমস্ত ক্যান্সার বা ডিজিজের সঙ্গে রিলেশন।
সেকেন্ড হলো যে কিছু কিছু ফুড যেগুলা বলা হয় যে প্রস্টেট ক্যান্সারের জন্য মানে ভালো কাজ করবে না হওয়ার জন্য, তার মধ্যে যেমন টমেটোর কথা বলা হয় একটা, ব্রোকলি, ওমেগা 3, এই ধরনের ফুডগুলোকে রিকমেন্ডেশন করা হয়েছে যে এইগুলা প্রস্টেট ক্যান্সার প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। আর লাইফস্টাইল আপনি যেটা বললেন যে এই লাইফস্টাইলের বিষয়টা, যে ডেইলি এক্সারসাইজ, তারপরে ধূমপান বর্জন, এইগুলো কিন্তু সমস্ত ক্যান্সারের মতো এখানেও রিলেটেড। তার মানে যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি এবং সাবধান থাকি তাহলে কিছুটা হলো ঝুঁকি কমে আসতে পারবে। ঝুঁকি কমাতে কি কি করণীয় সেটা যখন শুনছি তখন আপনার কাছে এটাও একটু জানতে চাই যে একেবারে প্রাথমিক পর্যায়ে যদি কোনো রোগী ডায়াগনোসিস হয় অথবা হয়তো আরেকটু লেট স্টেজে ক্যান্সার সম্পর্কে শুনলে যে এই ধারণাটা আসে যে এই রোগ আর কখনোই ভালো হবে না, সেই ব্যাপারটা কতখানি সত্যি? আমরা কি আসলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারি? জি, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এটা আসলে চিকিৎসা অনেকটা অঙ্কের মতো আর কি। তো যদি প্রথম স্টেজে বা আমরা আর্লি স্টেজে শনাক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারি যে রোগী কিন্তু মানে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার মতো পর্যায়ে যাবে। এবং এই ধরনের রোগীকে আমরা ইন্টেনশন টু কিওর মানে ভালো করার জন্য চিকিৎসা করি। পাশাপাশি যখন স্টেজ 4 হয়ে যাবে, অর্থাৎ মানে রোগীরা যেটাকে বলে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টেনশন টু কিওর করব না, এটাকে বলে আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যে রোগটাকে আমরা মানে থামায় রাখার চেষ্টা করি যাতে আর না বাড়ে অথবা আংশিকভাবে স্কুইজ করে যায়, ছোট হয়ে যায় বা কমে আসে। তারপরও সেটা আসলে সম্ভব, মানে সুস্থতার কাছাকাছি আসলে ওনারা পৌঁছতে পারে। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা অনেক উন্নত এবং এর লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ জীবন বাড়ানো বা বেঁচে থাকার সম্ভাবনা অনেক ভালো অনেক ক্যান্সারের তুলনায়। এই যে পুরো চিকিৎসা, এটার পেছনে কি ধরনের খরচ লাগতে পারে? আমাদের দেশে আসলে দরিদ্র মানুষ আছেন, তারাও অনেকে আক্রান্ত হন এবং সরকারি সাথে সাথে যেহেতু বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়ার দরকার লাগতে পারে বা হতে পারে, খরচের ব্যাপারটার দিকে যদি একটু আলোকপাত করতেন। জি, খরচ আমি একটা দৈনিক পত্রিকায় কিছুদিন আগে দেখেছিলাম যে বাংলাদেশের রোগীর ক্যান্সারের চিকিৎসার খরচ 3 লাখ থেকে 5 লাখ টাকা। তো দরিদ্র রোগীর জন্য তো এটা একটা কঠিন বিষয়। এই জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন হসপিটালে কিন্তু এই ধরনের ব্যবস্থা রেখেছেন এবং সেখানেও কিন্তু রোগীরা চিকিৎসা পায়। যেমন এখানে আমি একটা উল্লেখ করতে পারি, ধরুন একজন রোগী স্টেজ 4 ডিজিজ প্রস্টেট ক্যান্সার নিয়ে আসছে, এখন তার জন্য ওই হরমোন থেরাপিগুলো অনেক কস্টলি, দামি। সেক্ষেত্রে তার যদি অন্ডকোষ দুটো রিমুভ করা হয় সার্জারি করে, এটা কিন্তু একটা চিকিৎসা, সেই ব্যবস্থা তো আমাদের আছে। তো এই ধরনের অল্টারনেটিভ ব্যবস্থা বা স্ট্যান্ডার্ড ব্যবস্থা এগুলো আমাদের হসপিটালগুলোতে আছে এবং চিকিৎসা তারা পেয়ে যাচ্ছে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাধারণ দর্শকদের জন্য এই প্রোস্টেট ক্যান্সার সচেতনতার বিশেষ মাসে আপনি একেবারে শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান। শেষ মুহূর্তে দর্শক শ্রোতার জন্য একটাই কথা, যদি কারো প্রস্রাবের সিমটম থাকে তো অবশ্যই সে যেন স্ক্রিনিং করে, যে কোনো ডক্টরের কাছে যে স্ক্রিনিং খুবই সহজ, একটা পিএসএ টেস্ট করতে হবে এবং টেস্ট রেজাল্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। তার মানে কোনো উপসর্গ দেখা গেলে আসলে আমাদের যে একটি টেন্ডেন্সি থাকে যে আমরা ডাক্তারের কাছে যাব না, আমরা বসে থাকি যে ভালো হয়ে যাবে, সেই বিষয়টি না করে আমরা যদি সচেতন হই, সঠিক সময় যদি ডায়াগনোসিস করতে পারি, তাহলে অনেক ধরনের চিকিৎসা আছে এবং সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি ঠিকই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আশা করছি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা কিছু না কিছু উপকার অবশ্যই পেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। Sponsored by Jiska Pharmaceuticals.